সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ বাংলাদেশি নাগরিক। আহত হন আরও ২ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামার প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবের হাসান, জাহিদ হাসান এবং আবদুল্লাহ। স্থানীয় পুলিশ জানায় একটি টয়োটো আভাঞ্জা গাড়ি কুয়ান্তাম থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। আহত ২ ব্যক্তি হলেন হাবিব বিশ্বাস ও মনিরাম চন্দ্র বাস। তাদেরকে চিকিৎসার জন্য কুয়ান্তানের তেঙ্কু আমপুয়ান আফজান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে একদিনে আরও অন্তত ৮২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে ত্রাণ সহায়তা নিতে এসে প্রাণ হারান ৩৮ জন। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এদিন গাজায় অনাহারে প্রাণ গেছে ২ শিশুসহ ৩ জনের। এতে উপত্যকা জুড়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এমন অবস্থায় গাজায় বিমান থেকে খাবার ফেলেছে ৬টি দেশ। ফ্রান্স, জার্মানি, স্পেন, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে যৌথ উদ্যোগে ১২৬টি প্যাকেজ ফেলা হয়। তবে বিমান থেকে ফেলা ত্রাণ গাজার জন্য যথেষ্ট নয় জানিয়ে ইসরায়েলকে পূর্ণ মানবিক সহায়তা প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের পর গাজা সফরে এসে সেখানকার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রফতানি এবং পরিবহন নিষিদ্ধ করেছে স্লোভেনিয়া। ইসরায়েলের মন্ত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণার ২ সপ্তাহ পর এই নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া। এর ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরায়েলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। তাই স্লোভেনিয়া স্বাধীনভাবে এই পদক্ষেপ নিয়েছে। গেল বছর জুনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। এরপর থেকে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বাড়ানোর জন্য আহ্বান জানিয়ে আসছে দেশটি। যুক্তরাষ্ট্রের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মন্টানা রাজ্যের অ্যানাকোন্ডা শহরে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সেখানকার কর্মচারী এবং বাকি ৩ জন ক্রেতা। পুলিশ জানায় সন্দেহভাজন হামলাকারী ৪৫ বছর বয়সী সাবেক সেনা সদস্য মাইকেল পল ব্রাউন, যিনি হামলার পরপরই পালিয়ে যেতে সক্ষম হন। বার কর্তৃপক্ষ জানায় হামলাকারীর বাসা পানশালার পাশেই। তাকে ধরতে শহর জুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এই অবস্থায় শহরের বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়া এবং দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার জলসীমার কাছাকাছি 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বক্তব্যের জেরে এই নির্দেশ দেওয়ার কথা জানান ট্রাম্প। সামাজিক মাধ্যমে মেদভেদেভের মন্তব্যকে চরম উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেন, বক্তব্যগুলো কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। তাই 2টি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি। তবে ঠিক কোন অঞ্চলে সাবমেরিন 2টি মোতায়েন করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। সবশেষ ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়াকে দেয়া ট্রাম্পের আলটিমেটামের জবাবে পারমাণবিক হামলার হুমকি দেন মেদভেদেভ। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। যুক্তরাষ্ট্রের এয়ারলাইনগুলোর আয়ের বড় উৎস পরিণত হয়েছে লাগেজ ফি। ২০২৪ সালে দেশটির বিমান সংস্থাগুলো ব্যাগ ফি বাবদ আয় করেছে $৬.৭ বিলিয়ন বেশি। একসময় বিমান যাত্রায় অধিকাংশ ব্যাগ বিনামূল্যে বহন করা যেত, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে ফি বাড়ানো হয়েছে ধারাবাহিকভাবে, যা এখন বিমান সংস্থাগুলোর লাভজনক খাতগুলোর একটি।
2024 সালে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলো প্রায় $7 বিলিয়ন আয় করেছে শুধু এই খাত থেকেই। এর মধ্যে আমেরিকান এয়ারলাইন্স একাই আয় করেছে প্রায় $1.4 বিলিয়ন, যা প্রতিষ্ঠানটির মোট বার্ষিক আয়ের শতকরা 2/3-এরও বেশি। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ ট্রান্সপোর্টেশন স্ট্যাটিস্টিক্স। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রতিদিন প্রায় 1 লাখ ব্যাগ আসে। এ কাজে নিয়োজিত আছেন প্রায় 2000 কর্মী। প্রায় 30 মাইল দীর্ঘ কনভেয়ার বেল্টের মাধ্যমে টার্মিনাল থেকে বিমানে এবং সেখান থেকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয় যাত্রীদের লাগেজ। জরিপ বলছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনগুলো 2023 সালে মোট 470 মিলিয়নেরও বেশি ব্যাগ পরিবহন করেছে। ডেল্টার ব্যাগেজ ব্যবস্থাপনা সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনা কমাতে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রে প্রতি বছর লক্ষাধিক ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। তাই লাগেজ ফি বাড়ানোর পাশাপাশি লাগেজ ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি, জনবল ও অবকাঠামো উন্নয়নে অর্থ ব্যয় করছে এয়ারলাইন্সগুলো। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার এরিকা ম্যাকেন্টারফারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 3 মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান অনেকটাই ধীর হয়ে গেছে এমন প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তাকে প্রত্যাহার করা হয়। এরিকার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কর্মসংস্থান পরিসংখ্যান বিকৃত করা ও তথ্য জালিয়াতির অভিযোগ আনেন ট্রাম্প। বহিষ্কৃত কর্মকর্তা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। একই দিন পদত্যাগ করেছেন ফেডারেল রিজার্ভ বোর্ডের গভর্নর অ্যাড্রিয়ানা ডি কুগলার। এরই মধ্যে এই 2 ঘটনা প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 15 লাখের বেশি আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইরান। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রশাসনের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ তুলেছে ফেরত পাঠানো আফগানরা। ভুক্তভোগীরা জানান, ইসরায়েলের গুপ্তচর তকমা দিয়ে তাদেরকে পাইপ, কাঠের বোর্ড ও লোহার রড দিয়ে পিটিয়েছে ইরানি পুলিশ। আবার অনেকের অভিযোগ, ভিসা থাকার পরও পুলিশ তাদের বৈধতার কাগজ ছিঁড়ে ফেলে জোরপূর্বক সীমান্ত পার করিয়েছে। তালেবান সরকার জানায়, 22 জুন থেকে 22 জুলাই পর্যন্ত 9 লাখের বেশি আফগান নাগরিক ইরান থেকে দেশে ফিরেছেন। তেহরানের দাবি, 40 লাখের বেশি অবৈধ আফগান এখনও ইরানে অবস্থান করছেন। চীনে সম্প্রতি শেষ হলো 3rd ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো CISCE। বেইজিংয়ে আয়োজিত প্রদর্শনীটি সাজানো হয় আগামী প্রজন্মের রোবট ও মেশিনারিজ দিয়ে। এছাড়া পরিবেশ বান্ধব নানা প্রযুক্তি স্থান পেয়েছে এবারের এক্সপোতে। বাজনার তালে তালে নেচে দর্শনার্থীদের মনোরঞ্জন করছে একদল রোবট। চীনের 3rd ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপোতে ঢুকলেই চোখে পড়ে এমন দৃশ্য। গেল 16 জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয় এই প্রদর্শনী, যেখানে 75টি দেশের 651টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে উপস্থাপন করা হয় শিল্প খাতের জন্য তৈরি নতুন সব প্রযুক্তি, যেখানে ডান্সিং রোবট ছাড়াও ট্রান্সপারেন্ট ল্যাপটপ, উড়ন্ত ট্যাক্সি সহ অত্যাধুনিক সব প্রযুক্তি প্রদর্শিত হয়। আলাদাভাবে নজর কাড়ে বিশেষ এক উড়ন্ত রোবট কুকুর, যা জরুরি উদ্ধার কাজে ব্যবহার উপযোগী। প্রদর্শনীতে দেশি বিদেশি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি প্রযুক্তি খাতে বিশ্বব্যাপী সহযোগিতার পথকে আরো প্রশস্ত করবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। প্রদর্শনী পরিবেশ খুবই ভালো। এটি শুধু পণ্য প্রদর্শনীর জায়গা নয়, এর মাধ্যমে ছোট বড় প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করার সুযোগ পাবে এবং সহযোগিতা বাড়বে, যা এই খাতকে আরো প্রসারিত করবে। এবারের আসরে মোট 6টি খাতকে গুরুত্ব দেন আয়োজকরা। উন্নত নির্মাণ শৈলী, পরিবেশ বান্ধব জ্বালানি, স্মার্ট যানবাহন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবনযাত্রা ও কৃষি। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে চীন এখন সামনের সারিতে। এখানে অংশ নেওয়ার প্রতিটি প্রতিষ্ঠানই খুব উদ্যমী, দূরদর্শী এবং প্রগতিশীল। আমি এখানে এসেছি প্রযুক্তিবিদদের সাথে দেখা করতে এবং একসাথে কাজ করার নতুন সুযোগ খুঁজতে। 20 জুলাই পর্দা নামে 3rd ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো। আশরাফ শুভ, দীপ্ত,
বার্তাকক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।